পড়ছিলাম অন্তদহন, কলমে DRM সোহাগ। পর্ব সংখ্যা 40। পরদিন ঘড়ির কাঁটায় তখন রাত 8টা। সন্ধ্যা ডাইনিং টেবিলে বসে নুডলস খাচ্ছে। সন্ধ্যা যেভাবে বসে আছে সেই সোজা একটি রুম, যেখানে সাইফুদ্দিন নওয়ান থাকে। সেই ঘর থেকে জিনিস পড়ে যাওয়ার শব্দ হলো। সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে ভ্রু কুচকে তাকালো একবার। শেষবার নুডলস মুখে দিয়ে কয়েক ঢোক পানি খায়। এরপর চেয়ার থেকে উঠে সাইফুদ্দিন নওয়ানের রুমের দিকে এগিয়ে যায়। সাইফুদ্দিন নওয়ান টেবিলের কোণা ধরে দাঁড়িয়ে আছে। মেঝেতে পানি ভর্তি জগ পড়ে আছে। সন্ধ্যা অবাক হলো। ঘরে এভাবে পানি ফেলেছে কেন বুঝলো না। আসমানি নওয়ান, আকাশ, কেউ ওনার সাথে কথা বলে না। মানুষটা একদম একা হয়ে গিয়েছে। সন্ধ্যা সেদিন সবাইকে ক্ষমা করে দেওয়ার কথা বোঝালেও এরপর আর কাউকে জোর করেনি। সোহা, সাধন, সৃজা, সিজান, এদের সবার কথা এখনো ভীষণ মনে পড়ে তার। সাইফুদ্দিন নওয়ানের প্রতি তার অনুভূতি বোঝা যায় না। সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে উল্টো ঘুরলে পেছন থেকে সাইফুদ্দিন নওয়ানের করুণ কণ্ঠ ভেসে আসে। সন্ধ্যা, আম্মু। সন্ধ্যার বুক ধক করে উঠল। তাকে এভাবে কেউ কখনো ডাকেনি, এমনকি তার নিজের বাবাও ডাকেনি। সাইফুদ্দিন নওয়ান আবারও একই সুরে বলল, আমার দুটো কথা শুনবে আম্মু, প্লিজ। এবার সন্ধ্যা পিছু ফিরে তাকায়। সাইফুদ্দিন নওয়ানের সাথে চোখাচোখি হয়। ভদ্রলোকের চোখ জোড়া পানিতে টইটুম্বুর। সন্ধ্যা বুঝল, লোকটির চোখ জোড়া অনুতপ্তের পানিতে ভরা। সন্ধ্যা মলিন মুখে চেয়ে রইল। তার খারাপ লাগে মানুষটার জন্য। প্রিয় মানুষ অবহেলা করলে ভীষণ কষ্ট হয়, তা তো সন্ধ্যা জানে। সাইফুদ্দিন নওয়ান ভাঙা গলায় বলে, আমি জানি আমার পাপের ক্ষমা হয় না। আমি তো তোমার সাথে অন্যায় করেছি। আমাকে তুমি শাস্তি দিবে আম্মু? সন্ধ্যা অবাক হয়ে তাকায়। সে কিভাবে শাস্তি দিবে? সাইফুদ্দিন নওয়ান ঢোক গিলে বলে, আসমানি আমায় খুব ভালোবাসে। ও আমায় শাস্তি দিতে গিয়ে নিজের সুখ ভুলে গিয়েছে আমি জানি। আমি তোমার সাথে অন্যায় করেছি। তোমার আপন মানুষগুলোকে মেরে ফেলেছি। তুমি আমাকেও মেরে ফেলো আম্মু। তুমি যত কষ্ট দিয়ে মৃত্যু দিতে চাও দাও, কিন্তু আমার আসমানিকে ভালো থাকতে দাও। আমাকে আর আমার আসমানিকে একটাবার শান্তির নিঃশ্বাস নিতে দাও। কথাগুলো বলতে বলতে সাইফুদ্দিন নওয়ানের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। গলা বেঁধে আসে। সন্ধ্যার চোখ জোড়া ভিজে ওঠে। সাইফুদ্দিন নওয়ান এগিয়ে আসতে নিলে পড়ে যেতে নেয়। সাথে সাথে আবারও টেবিলের কোণ ধরে নিজেকে সামলে নেয়। প্রচণ্ড বুক ব্যথা করছে। চোখ বুজে রইল কিছুক্ষণ। এরপর ধীরে ধীরে হাঁটু মুড়ে মেঝেতে বসে। দুহাত জমা করে ভাঙা গলায় বলে, আমাকে ফিরিয়ে দিও না আম্মু। আমার ক্ষমা চাওয়ার মুখ নেই, তবুও ক্ষমা চাইছি। আমায় মৃত্যু উপহার দিয়ে আমার শাস্তিটা একটুখানি কমিয়ে দাও। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। তার মনে হচ্ছে তার সামনে তার এক বাবা এভাবে বসে আছে। সন্ধ্যা ঢোক গিলল। সাইফুদ্দিন নওয়ান আবারও করুণ কণ্ঠে ডাকে, সন্ধ্যা, আম্মু আমার। আল বলতে পারে না। হঠাৎই পিছন দিকে হেলে ঠাস করে মেঝেতে পড়ে যায়। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। দ্রুত ঘরের ভেতরে প্রবেশ করতে চায়। তখনই পাশ থেকে আসমানি নওয়ান সন্ধ্যার হাত চেপে ধরে। সন্ধ্যা ঘাড় বাঁকিয়ে তাকায় আসমানি নওয়ানের দিকে। আসমানি নওয়ানের দৃষ্টি সাইফুদ্দিন নওয়ানের দিকে, চোখের কোণে জলকণা। সন্ধ্যা আসমানি নওয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে ডান হাতে আসমানি নওয়ানকে ঝাঁকায়। আসমানি নওয়ান সন্ধ্যার দিকে তাকায়। নিজেকে সামলে বলে, এক পাও এগোবি না জান্নাত। সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। সে ভেবেছিল আসমানি নওয়ান নিজেই এগিয়ে যাবে, অথচ আসমানি নওয়ান নিজেও যাচ্ছে না, তাকেও যেতে দিচ্ছে না। সন্ধ্যা ঘাড় ফিরিয়ে সাইফুদ্দিন নওয়ানের দিকে তাকায়। লোকটি মাটিতে শুয়ে বাঁ হাতে বুক ডলছে। একটু পরপর কেমন ছটফট করছে। ভদ্রলোকের ঝাপসা দৃষ্টি জোড়া তাদের দিকেই। সন্ধ্যা ঢোক গিলল। দৃষ্টি ঘুরিয়ে আসমানি নওয়ানের দিকে তাকায়। সন্ধ্যা তার হাত আসমানি নওয়ানের হাত থেকে ছাড়িয়ে নিতে চায়, কিন্তু আসমানি নওয়ান সন্ধ্যার হাত ছাড়লেন না। উল্টো সন্ধ্যার হাত আরো শক্ত করে ধরে। ঢোক গিলে তেজি স্বরে বলে, আমারে তোর মায়ের সাথে গোলাবি না জান্নাত। তুই আর তোর মা দয়ার সাগর হইলেও আমি নই। কেউ অন্যায় করলে সে কখনো আমার থেকে পার পাইব না। সন্ধ্যা অবাক হয়ে তাকায় আসমানি নওয়ানের দিকে। আসমানি নওয়ান ঝাপসা চোখে সন্ধ্যার দিকে তাকায়। মলিন গলায় বলে, ওই মানুষটার জন্য 6টা মানুষ পুড়ে মরছে জান্নাত। অগো না জানি কত পানি পিপাসা লাগছিল, কত ভাবেই না ওরা বাঁচতে চাইছিল। একটা বাচ্চাও আছিল। ওদের সবাইকে কত কষ্ট দিয়ে মারছে সাইফুদ্দিন নওয়ান।
তুই সব ভুইলা গেলেও আমি ভুলতে পারি না মা। তুই তোর সাথে করা অন্যায়ের ক্ষমা করলেও ওই বাঁচতে চেয়ে হাহাকার করা মানুষগুলোর হয়ে ক্ষমা করতে পারবি জান্নাত? ওপরে গিয়া অগর সামনে গিয়া দাঁড়াতে পারবি তো? কথাগুলো বলে থামি আসমানি নওয়ান। সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। তার আজও মনে পড়ে সোহা প্রথম দিন দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেছিল। সে সামলাতে না পেরে দুজনেই উল্টে পড়েছিল। তারপর সাধন ভাইয়া সোহাকে মেরেছিল। আরও কত কত স্মৃতি জমা হয়েছে, অথচ ওই মানুষগুলো আর নেই। সন্ধ্যার দম বন্ধ লাগে। আসমানি নওয়ান ধরা গলায় বলে, আমি আমার স্বামীরে ক্ষমা কইরাও ওই মানুষগুলোর সামনে দাঁড়াতে পারবো না। এরপর আবারও শক্ত গলায় বলে, সাইফুদ্দিন নওয়ান আমার জীবন থেকে শান্তি কাইরা নিছে, আমি তারে কোনোদিন ক্ষমা করবো না। সাইফুদ্দিন নওয়ান আসমানি নওয়ানের কথায় ছটফটি উঠল। বুক ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে থাকে। প্রচণ্ড পানি পিপাসায় ছটফটায়। অস্ফুট স্বরে ডাকলো আসমানি। ভদ্রলোকের কণ্ঠ বের হলেও তার বেশি দূর গেল না। সাইফুদ্দিন নওয়ান খুব করে বলতে চাইল, আমাকে এক গ্লাস পানি দিবা আসমানি, কিন্তু পারল না বলতে। তার গলা বেঁধে আসছে। বুক ব্যথায় ছটফটানি বাড়ে। সাইফুদ্দিন নওয়ানের ছটফটানি আসমানি নওয়ান সন্ধ্যা দুজনেই চোখেই পড়ে। আসমানি নওয়ান ঢোক গিলল। কি করবে সে? সন্ধ্যা সাইফুদ্দিন নওয়ানের ছটফটানো দেখে আসমানি নওয়ানের হাত থেকে আবারও নিজের হাত ছাড়িয়ে নিতে চায়, কিন্তু সে ব্যর্থ। আসমানি নওয়ান সন্ধ্যার হাত শক্ত করে ধরে রেখেছে। সন্ধ্যা অসহায় চোখে তাকায়। তার কি করা উচিত সে জানে না, কিন্তু তার সামনে একজন মানুষ ছটফট করছে। সে চুপ করে থাকতে পারছে না। ভীষণ খারাপ লাগছে মেয়েটার। আসমানি নওয়ানকে দেখে অবাক না হয়ে পারে না। তার খালাম্মা এত কঠোর কেন সে বুঝে পায় না। তার খুব বলতে ইচ্ছে করলো, খালাম্মা তুমি কি তোমার স্বামীরে একটুও ভালোবাসো না? কিন্তু মুখ বলতে পারলো না। কথা বলতে পারলেও হয়তো বলতো না। সাইফুদ্দিন নওয়ান মাটিতে হাত রেখে টেবিলের দিকে যেতে চায়, কিন্তু পারে না। ডান হাত সামান্য উঁচু করে আসমানি নওয়ানের দিকে বাড়িয়ে বহু কষ্টে উচ্চারণ করে, আসমানি একবার আসবে। আসমানি নওয়ানের বুকে চিনচিনে ব্যথা হয়। ঝাপসা চোখ জোড়া আরও খানিক ঝাপসা হলো। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সাইফুদ্দিন নওয়ান বেশ কসরত করে ডান হাতে এগিয়ে গিয়ে টেবিলের পা আঁকড়ে ধরে। প্রচণ্ড বুক ব্যথা, বাঁ হাতে বুক চেপে ধরে রাখে। টেবিলের পার সাথে মাথা টেকিয়ে ঝাপসা চোখে আসমানি নওয়ানের দিকে তাকায়। নিজ স্ত্রীর ভেজা চোখ দেখে ব্যথাতুর মুখে একটু হাসল। বুক ব্যথার সাথে পানি তৃষ্ণায় ভেতরটা ফেটে যাচ্ছে। সন্ধ্যার দিকে চেয়ে খুব কষ্টে বেঁধে আসা গলায় বলে, সন্ধ্যা আম্মু আমাকে ক্ষমা করে দিও। সন্ধ্যার কান্না পাচ্ছে। আসমানি নওয়ানের হাত থেকে হাত ছাড়িয়ে নিতে চাইলে এবারেও ব্যর্থ হয়। সাইফুদ্দিন নওয়ান দৃষ্টি ফিরিয়ে আসমানি নওয়ানের দিকে তাকায়। ইতোমধ্যে আসমানি নওয়ানের চোখ থেকে পানি গড়িয়েছে। সাইফুদ্দিন নওয়ানের বারবার চোখ বুজে আসে, তবুও নিজ স্ত্রীর পানে চেয়ে রইল। হাজারো ঝড় বৃষ্টির পর ও মাথার উপরে দণ্ডায়মান আসমান যেন মাথার উপর অটল থাকে। তার আসমানিও এত কিছুর পরও তার দিকে এক পা বাড়ানোর সাহস করল না। দৃঢ় আসমানের মতো নিজ সত্তায় অটল থাকলো। সাইফুদ্দিন নওয়ানের চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। চোখ বন্ধ করে নেয়। আবারও খুব কষ্টে চোখ জোড়া মিলে অস্ফুট স্বরে বলে, আমার আসমানি ভালো থেকো। এরপর চোখ জোড়া বুজে নেয়। হঠাৎই টেবিলের পা ছেড়ে দিলে মেঝেতে ঠাস করে পড়ে যায়। ছটফটানি আগের চেয়েও বেড়ে যায়। এক ফোঁটা পানির জন্য ছটফটায়। দম আটকে আসছে। তবুও মাথা একটুখানি উঁচু করে আসমানি নওয়ানকে দেখতে চাইল, কিন্তু পারল না। বিড়বিড় করল, আমার প্রাণ, আমার আব্বু, আকাশ। এটুকু বলে ভদ্রলোক একেবারে নিস্তেজ হয়ে গেল যেন। ছটফটানি থেমে গেল। এই পর্যায়ে আসমানি নওয়ানের বুকটা ধক করে ওঠে। সন্ধ্যার হাত ছেড়ে দেয়। ঢোক গিলে দ্রুত পায়ে এগিয়ে আসতে থাকে আকাশের বাবার দিকে। সাইফুদ্দিন নওয়ানের চোখে আসমানি নওয়ানের দুপা ঝাপসা ঠেকল। চোখ জোড়া খুলে নিজ স্ত্রীকে একবার দেখতে চাইলেন, কিন্তু পারলেন না। তার আগেই চোখ জোড়া বন্ধ হয়ে যায়। আসমানি নওয়ান পায়ের গতি বাড়িয়ে সাইফুদ্দিন নওয়ানের পাশে এসে দাঁড়ায়। ভদ্রলোককে নড়চড়বিহীনভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে ঢোক গিলল আসমানি। সন্ধ্যা দৌড়ে এসে দাঁড়িয়েছে সাইফুদ্দিন নওয়ানের পাশে। টেবিলের উপর থেকে এক গ্লাস পানি নিয়ে দ্রুত সাইফুদ্দিন নওয়ানের পাশে বসে। ভদ্রলোকের মুখে পানি ছিটিয়ে দেয়। কোনো সাড়া না পেয়ে সন্ধ্যা ভয় পায়।
সন্ধ্যা দেখলো আসমানি নয়ন ধীরে ধীরে তার স্বামীর পাশে বসেছে, যেন কোনো জড় বস্তু। কাপা ডান হাতে এগিয়ে সাইফুদ্দিন নয়নের নাকের কাছে নিয়ে যায়। কিছু একটা আন্দাজ করতে পেরে স্তব্ধ চোখে তাকায় স্বামীর পানে। চোখ দুটো ফেটে বৃষ্টির ন্যায় পানি ঝরতে থাকে। আসমানি নয়ন কাপা দুই হাত সাইফুদ্দিন নয়নের দুগালে রেখে কেঁদে কেঁদে বলে, আকাশের আব্বা, যাইও না তুমি, আমারে রাইখা যাইও না আকাশের আব্বা, কথা কও আমার সাথে, যাইও না। কথাগুলো বলতে বলতে সাইফুদ্দিন নয়নের বুকে কপাল ঠেকিয়ে দেয়। নিজের দৃঢ়তা ভেঙে ফেললো মুহূর্তেই। ভেতরে জমানো সব আবেগ উতলে বেরিয়ে আসতে লাগলো। গত একটা বছর যার দিক থেকে মুখ ফিরিয়ে নিতে নিতে ক্লান্ত হয়ে গিয়েছিল, সে আজ তার ক্লান্তির অবসান ঘটালো, তার আসমানির কষ্ট কমিয়ে দিল। আসমানি নয়ন কেঁদে কেঁদে বলে, তুমি নিঃশ্বাস নাও আকাশের আব্বা, তুমি আমারে কইছিলা আমরা একসাথে বাঁচমু নয়তো একসাথে মরমু, তুমি ফাঁকি দিয়া কেন চইলা গেলা আকাশের আব্বা? ভাঙা ভাঙা স্বরে বলা আসমানি নয়নের কথাগুলো শুনে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। কিছুক্ষণ আগেও সে তার খালাম্মাকে প্রশ্ন করতে চেয়েছিল সে তার স্বামীকে ভালোবাসে কিনা, অথচ সেই মানুষটা কিছুক্ষণের ব্যবধানে তার স্বামীর জন্য কিভাবে কাঁদছে। সন্ধ্যা ঢোক গিলল। তখনই পাশ থেকে আকাশের কণ্ঠ ভেসে আসে, কি হয়েছে? সন্ধ্যার সাথে সাথে ঘাড় ফিরিয়ে মাথা উঁচু করে তাকায়। আকাশ অফিস থেকে ফিরল মাত্র। তার ঘরের দিকে যেতে গিয়ে তার মা আর সন্ধ্যাকে এই ঘরে দেখে এগিয়ে আসে। সন্ধ্যা এদিক ফিরলে আকাশের সাথে চোখাচোখি হয় সন্ধ্যার। আকাশ অবাক হয় সন্ধ্যার চোখে পানি দেখে, অবাক হয় তার বাবাকে মেঝেতে শটান হয়ে শুয়ে থাকতে দেখে, সবচেয়ে বেশি অবাক হয় তার মাকে এভাবে কাঁদতে দেখে। তার জীবনে আজকেই প্রথম তার মাকে এভাবে কাঁদতে দেখলো। আকাশের অবাকের মাত্রা শীর্ষে পৌঁছায়। সে এগিয়ে এসে সন্ধ্যার পাশে দাঁড়ায়। মায়ের দিকে চেয়ে জিজ্ঞেস করে, মা কাঁদছো কেন, কি হয়েছে? আসমানি নয়ন মাথা তোলে না। এত বছর সব রকম পরিস্থিতিতে নিজেকে সহ প্রতিটি মানুষকে সামলে নেওয়া মানুষটা আজ একেবারে ভেঙে পড়েছে যেন। নিজ ভাই বোন ছেলেদের কত শত কষ্ট দাঁতে দাঁত চেপে সয়ে নিয়েছে। ছেলের দুঃখের সময় ছেলের পাশে থেকে কত শত সান্ত্বনা দিয়েছে। কিন্তু যেদিন জানলো তার স্বামী তার আপনজনদের এভাবে ক্ষতি করেছে, সেদিনই অর্ধেক ভেঙে গিয়েছিল। তবুও ক্ষণে ক্ষণে নিজেকে সামলে নিত, কিন্তু আজ বোধ হয় পারল না। নিজের ভেতর জমানো হাজারো দুঃখ কষ্ট নিজের ভেতরে চেপে রাখতে পারল না। আকাশের দৃষ্টি তার বাবার দিকে পড়ে। কি হয়েছে তার বাবার? তার বাবা বিছানায় না শুয়ে এভাবে মেঝেতে শুয়ে আছে কেন? আকাশ ঢোক গিলল। সন্ধ্যার পাশে হাঁটু মোড়ে বসে মৃদু স্বরে বলে, বাবার কি হয়েছে সন্ধ্যা মালতী? সন্ধ্যার চোখে পানি টইটুম্বুর হয়ে আছে। সে আকাশকে কি বলবে? তার নিজেরই ভীষণ কান্না পাচ্ছে। আকাশ বুঝতে পারলে আকাশের কি হবে। আকাশ ঢোক গিলল। সন্ধ্যার থেকে দৃষ্টি ফিরিয়ে আবারও তার বাবার দিকে তাকায়। এরপর উপর হয়ে পড়ে কান্নারত তার মায়ের দিকে তাকায়। আকাশ বোধহয় কিছু আন্দাজ করতে পারছে। তার গলা শুকিয়ে আসে। মেঝেতে পড়ে থাকা তার বাবার বাঁ হাত কাঁপা কাঁপা হাতে তুলে পালস চেক করে আকাশ। বাবার হাতের ধমনীর স্পন্দন থেমে গিয়েছে বুঝতে পেরে আকাশের বুক কেঁপে ওঠে। আকাশ সাথে সাথে তার বাবার হাত ছেড়ে দেয়। সাইফুদ্দিন নয়নের হাত ঠাস করে পড়ে যায়। মুহূর্তে আকাশের চোখ জোড়া ভরে ওঠে। অস্ফুট স্বরে আওড়ায়, বাবা। সন্ধ্যা ভেজা চোখে তাকায় আকাশের দিকে। আকাশের কাঁধে হাত রাখে। আকাশ সাথে সাথে সন্ধ্যার দিকে তাকায়। ঢোক গিলে বলে, সন্ধ্যা বালদি, বাবা নিঃশ্বাস নিচ্ছে না কেন? বাবাকে নিঃশ্বাস নিতে বলো। কি বাচ্চামো কথা। সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। আকাশ আবারও তার বাবার দিকে তাকায়। একটু ঝুঁকে তার বাবার মাথায় হাত রেখে ভাঙা গলায় বলে, বাবা ওঠো, বাবা ওঠো না, আমার একটাই বাবা, তুমি চলে গেলে আমার বাবা হারিয়ে যাবে। বাবা। কথাগুলো বলতে বলতে আকাশের চোখ থেকে টুপ করে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। আসমানি নয়ন মাথা তুলে ছেলের দিকে তাকায়। ভাঙা গলায় বলে, আকাশ, তোমার আব্বা রে আমি অনেক ডাকছি, সে তো ওঠে না। আকাশ, একটু উঠতে কও, আমার খুব কষ্ট হইতাছে, আমি কি করবো? আকাশ ভেজা চোখে তার মায়ের দিকে তাকায়। আসমানি নয়ন আবারও তার স্বামীর গাল ধরে ঝাঁকায় আর বলে, আকাশের আব্বা, খালি একটা বার কথা কও। এই দেখো, আমি আইছি তোমার কাছে, তুমি চইলা গেলে আমি কারে আকাশের আব্বা কইয়া ডাকমু কও? যাইও না আকাশের আব্বা। কথাগুলো বলতে বলতে আবারও কাঁদতে থাকে। সন্ধ্যা মা ছেলে এমন দৃশ্য দেখে মুখ চেপে কাঁদে। আকাশ কেমন নীরব
স্তব্ধ হয়ে বসে আছে, তার বাবার মাথায় রাখা হাত। বাবার চুলের ভাঁজে আলতো করে বোলায় আর করুণ স্বরে বলে, বাবা একবার ওঠো, এই দেখো আমি আর মা তোমার সাথে কথা বলতে এসেছি। বাবা। আকাশ কতক্ষণ তার বাবাকে ডাকে, কোনো সাড়া নেই। ভীষণ কষ্ট হচ্ছে, তার বাবা সত্যি হারাই গেল। সে আর কাউকে বাবা বলে ডাকতে পারবে না। বাবাকে তো অনেক আগেই হারিয়ে ফেলেছিল, কিন্তু দিন শেষে ভাবতো তার বাবা নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু আজ থেকে ভাবতে হবে তার বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছে। কথাটা ভাবতেই আকাশের দম আটকে আসলো। আকাশের চোখ জোড়া থেকে আরো কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চিরনিদ্রায় ঘুমিয়ে থাকা বাবার পানি চেয়ে আকাশ বিড়বিড় করে, বাবা তুমি সত্যি আমাকে একা করে চলে গেলে? আমি সব ঠিক করে দেব। বলো আমার বাবা, তুমি আমাকে রেখে কি করে চলে যেতে পারলে? তুমি আমার ভালো বাবা হয়ে কেন থেকে গেলে না বাবা? কেন আমার থেকে বাবাটা কেড়ে নিলে বলো? তুমি জানো আমি আমার বাবার প্রাণ, বাবা আমায় খুব ভালোবাসে। চলে এসো না বাবা, আমি আর তোমাকে জেলে দিতে চাইবো না, আর তোমার থেকে মুখ ফিরিয়ে নিব না বাবা। আকাশ তার দুহাত বাবার বুকে রেখে বাচ্চাদের মতো প্রলাপ করতে দেখে সন্ধ্যার চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা আকাশের মুখ তার দিকে ফিরিয়ে নেয়। আকাশ ভেজা চোখে তাকায় সন্ধ্যার দিকে। সন্ধ্যা ইশারায় বোঝায় আর কাঁদবেন না, ওনার এই পর্যন্তই হায়াত ছিল। আকাশ ঢোক গিলল, ঘাড় ফিরিয়ে তার সামনে কান্নারত মায়ের দিকে একবার তাকালো। এরপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, একটু একটু করে পা ফেলে বাইরের দিকে যেতে নেয়। কিছু দূর গিয়ে মাথা ঘুরে উঠলে দাঁড়িয়ে যায়। সন্ধ্যা দৌড়ে আকাশের পাশে গিয়ে দাঁড়ায়। আকাশের গায়ে হাত দিয়ে আকাশকে ডাকে। আকাশ তাকালো না, দুর্বল পায়ে হেঁটে ঘরের বাইরে বেরিয়ে যায়। এগিয়ে গিয়ে সোফা ঘেঁষে মেঝেতে বসে আকাশ নির্জীব হয়ে চেয়ে রইল মেঝের দিকে। সন্ধ্যা আকাশের দিকে এগিয়ে যেতে গিয়ে পিছু ফিরে আসমানি নাওয়ানের দিকে তাকায়। আসমানি নাওয়ান সেই তখন থেকে এভাবে কাঁদছে। সন্ধ্যা দ্রুত পায়ে এগিয়ে এসে গ্লাস থেকে হাতে পানি নিয়ে আসমানি নাওয়ানের মাথায় পানি দিয়ে আলতো করে হাতে থাপ্পড় দেয় মাথায়। ভদ্র মহিলাকে সাইফুদ্দিন নাওয়ানের বুক থেকে তুলতে চাইলেন, কিন্তু পারলেন না। সন্ধ্যার বিষয় অসহায় লাগছে, বারবার চোখ ভিজে যাচ্ছে। এই মানুষটা সবসময় তাকে কত বুঝের কথা বলেছে, অথচ কিভাবে ভেঙে পড়েছে। সন্ধ্যা দুহাতে চোখ মুছে উঠে দাঁড়ালো। এক প্রকার দৌড়ে গিয়ে আকাশের পাশে দাঁড়ায়, হাতে গ্লাস আকাশকে পানি খাওয়াবে। সে নিচে হওয়ার আগেই আকাশ হঠাৎই তার দুহাতে সন্ধ্যার দুপা জড়িয়ে ধরে বাচ্চাদের মতো ফোঁপিয়ে ওঠে। ভাঙা গলায় শব্দ করে বলতে থাকে, সন্ধ্যা মালতী, আমি জানি আমার বাবা খুব খারাপ, তোমার সাথে সবার সাথে অনেক অন্যায় করেছে, কিন্তু আমার বাবা হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও সন্ধ্যা মালতী, আমি তোমার সব কথা শুনবো। তোমার পায়ে পড়ি, আমার বাবাকে ক্ষমা করো সন্ধ্যা মালতী। আকাশের করা কাজ সাথে আকাশের কথাগুলো শুনে সন্ধ্যা বিস্ময় দৃষ্টিতে তাকায়। হাতের গ্লাস ছুঁড়ে ফেলে জোর করে আকাশের থেকে নিজের পা ছাড়িয়ে নিয়ে আকাশের সামনে বসে পড়ে। আকাশ কান্না মাখা চোখে তাকায় সন্ধ্যার দিকে। আবারও বলতে নেয়, সন্ধ্যা মালতী আমা। সন্ধ্যা ডান হাতে আকাশের মুখ চেপে ধরে, বা হাতে বোঝায়, আমি অনেক আগেই আপনার বাবাকে ক্ষমা করে দিয়েছি। এরপর দু হাতে আকাশের ভেজা গাল মুছে দেয়। ওদিকে সন্ধ্যার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যা খুব কষ্টে কান্না গিলে আকাশকে বোঝায় আর কাঁদবেন না। কথাটা বলে দু হাতে আকাশের গলা জড়িয়ে ধরে। আকাশ মাথা নিচু করে সন্ধ্যার কাঁধে মুখ গুজে রাখে, চোখ বুজে নেয়। আবারও কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে আকাশের। বিড়বিড় করে, বাবাকে আর কোথাও পাওয়া যাবে না, তাই না সন্ধ্যা মালতী? সন্ধ্যার চোখ থেকে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ে। সন্ধ্যার মনে পড়ে সোহা সাধনার কথা, যে দুজন মানুষ তার আর সৌম্য ভাইয়ের অন্ধকার জীবনে এক উজ্জ্বল প্রদীপ হয়ে এসেছিল, তাকে আর সৌম্য ভাইয়ের দুঃখের দিনে হাসাতে এসেছিল। সন্ধ্যার একটুখানি জ্বর হয়েছিল বলে সোহা তার মাথায় কত যত্ন করে হাত বুলিয়ে দিয়েছিল। সাধন ভাইয়া ওষুধ এনে দিয়েছিল, তার আর সৌম্য ভাইয়ের ভালো থাকার সঙ্গ দিতে এসেছিল। আর সেই অপরাধে তারা পুড়ে কয়লা হয়ে গিয়েছে। সন্ধ্যা কি করে ভুলবে তাদের? আর এদিকে সাইফুদ্দিন নন আজকেই প্রথম, আজকেই শেষবার কি আদর মাখা ডাক ডাকলেন সন্ধ্যা আম্মু বলে। সন্ধ্যা এটাও ভুলতে পারবে না। মানুষটা কি কষ্ট পুষে দুনিয়ার মায়া ত্যাগ করলো। সন্ধ্যা আর কিছু ভাবতে চায় না, সে শুধু চায় সবাই ভালো থাকুক। তার আর সৌম্য ভাইয়ার দুদিনের পরিচয়ের দুটো ভাই বোন যেন খুব ভালো থাকে।
আকাশের বাবাও ভালো থাকুক। কথাগুলো ভেবে সন্ধ্যার চোখ বেয়ে নোনা জল গড়ায়। আকাশকে জড়িয়ে নিঃশব্দে চোখের পানি ফেলে। সময় বহমান, সে কারো দুঃখে থেমে থাকার নয়। চোখের পলকে পেরিয়েছে 2 মাস। সৌম্য অফিস থেকে মাত্র ফিরেছে। হাতের ছোট ব্যাগ সোফায় রেখে দেয়। আশেপাশে তাকালে ইরাকে দেখল না। গরম পড়েছে বেশ। সৌম্য শার্টের দুটো বোতাম খুলে জগ থেকে পানি গ্লাসে ঢালে। ভরা গ্লাসটি নিয়ে সোফায় বসে পানি খেতে খেতে দেখল ইরা ঘর থেকে বেরিয়েছে। তাকে দেখে ইরা পায়ের গতি বাড়ালো। সৌম্য এক নিঃশ্বাসে গ্লাসের পানি খেয়ে গ্লাসটি টেবিলের উপর রাখলো। ইরা সৌম্যর সামনে এসে বলে, আমাকে ডাকিসনি কেন? সৌম্য মৃদু স্বরে বলে, এমনি, ভেবেছি কাজ করছিস। কথাটা বলে পকেট থেকে ফোন বের করে গ্যালারি থেকে একটা পিক বের করে। ডান হাত ইরার দিকে বাড়িয়ে দিয়ে বলে, এখানে আয়। ইরা এগিয়ে এসে সৌম্যর ডান পাশে বসলো। সৌম্য তার ডান হাত ইরার কোমর জড়িয়ে নেয়। বাঁ হাতে ফোন এগিয়ে দিয়ে বলে, দেখ তো ইরাবতী, তোর পছন্দ হয়েছে? ইরা সৌম্যর হাত থেকে ফোন নিয়ে দেখল। একটি বাড়ির পিক। বাড়িটি খুব সুন্দর, একতলা ছাদের বাড়ি। পুরো বাড়ি সাদা রং করা, কিন্তু আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে এটা একটা গ্রাম। ইরা সৌম্যর দিকে প্রশ্নার্থক চোখে তাকালে দেখল সৌম্য তার দিকেই চেয়ে আছে। ঠোঁটের কোণে মৃদু হাসি। ইরা অবাক হয়ে বলে, এটা কার বাড়ি? সৌম্য মৃদু হেসে বলে, আগে বল পছন্দ হয়েছে কিনা। ইরা মাথা নেড়ে বলে, ভীষণ সুন্দর, কিন্তু এটা কার? সৌম্য উত্তর করে, এটা আমাদের বাড়ি ইরাবতী, তোর আর আমার। ইরা সৌম্যর কথায় অবাক হয়। সৌম্য আবারও বলে, গত 1.5 মাস আগে আমাদের বগুড়ার মিলনের পাড়া গ্রামে এই জায়গা কিনেছিলাম। আজ বাড়িটা একদম কমপ্লিট হলো। আজ রাতেই গ্রামের উদ্দেশ্যে বের হব। তুই সব দ্রুত গুছিয়ে নে, এখন থেকে আমরা ওখানেই থাকবো। ইরা বিস্ময় দৃষ্টিতে তাকায় সৌম্যর দিকে, বলে, গ্রামে থাকবি, কিন্তু এখানে যে তোর চাকরি আছে ভুলে গেলি? সৌম্য ইরাকে ছেড়ে উঠে দাঁড়ায়। শার্টের বোতাম একে একে খুলতে খুলতে বলে, চাকরি ছেড়ে দিয়েছি ইরাবতী। সৌম্যর কথা ইরার মাথার উপর বিনা মেঘে বজ্রপাতের মতো পড়ল। বসা থেকে উঠে দাঁড়িয়ে বিস্ময় কণ্ঠে বলে, মানে কি বলছিস? সৌম্য শার্টের বোতামগুলো সব খুলে ছেড়ে রাখে। ইরার দিকে একটু এগিয়ে এসে বলে, ভয় পাচ্ছিস আমি চাকরি ছেড়ে দেওয়ায়? ইরা নিশ্চুপ, অবাক হয়ে দেখছে সৌম্যকে। সৌম্য ডান হাত বাড়িয়ে ইরার ছোট ছোট কয়েকটা চুল ইরার কানের পিঠে গুজে দেয়। এরপর ইরার চোখে চোখ রেখে বলে, আমার ইরাবতীকে কষ্ট করতে দিব না আমি। নিশ্চিন্তে থাক ইরাবতী। তাছাড়া আমার ইরাবতীর ভালোবাসার প্রখরতা কতখানি তা আমি জানি। ইরাবতী তার বেকার সৌম্যকে নিয়ে মাথা উঁচু করে খুব সুখী হয়ে বাঁচবে, আমি এটাও জানি। ইরার চোখ জোড়া ভরে ওঠে। মৃদু স্বরে বলে, তুই কি আমার উপর রাগ করে চাকরি ছেড়ে দিলে সৌম্য? আমি তোকে চাকরি ছাড়তে বলিনি, এখন তোকে সবাই বেকার বলবে। সৌম্য মৃদু স্বরে বলে, আমাকে কেউ বেকার বললে তোর বর বেকার, এটা ভেবে তোর কি খারাপ লাগবে? ইরা মাথা নেড়ে বলে, একটুও খারাপ লাগবে না। সৌম্য মৃদু হেসে বলে, এজন্য যারা আমাকে বেকার বলবে তাদের কথাও আমার একটুও গায়ে লাগবে না ইরাবতী। ইরা সৌম্যর মুখের দিকে চেয়ে রইল। সৌম্য ঘরের দিকে যেতে যেতে ইরাকে তাড়া দিয়ে বলে, দ্রুত গুছিয়ে নে ইরাবতী, এখান থেকে আকাশ ভাইয়াদের বাড়িতে যাব, তারপর ওখান থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দিব। রাত তখন 8টার ঘরে। ল্যাপটপে একটি ভিডিও চলছে, যেখানে আকাশের বাবার মৃত্যুর আগে করুণ সুরে বলা কিছু কথা ছটফটানো আর তারপর নিস্তেজ হয়ে যাওয়া। ভিডিওটি দেখে আকাশ চোখ বুজে নিল। তাদের প্রতিটি ঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, যে কারণে এই ভিডিওটি আকাশ পেয়েছে। বিড়বিড় করে বলে, বাবা তুমি কেমন আছো? সৌম্য আকাশের ঘরের দরজা ঠেলে দেখল আকাশ চোখ বুজে রেখেছে। আকাশের বাবা মারা যাওয়ার পর থেকে আকাশ কেমন যেন নীরব হয়ে গিয়েছে। সৌম্যর খারাপ লাগে। অতঃপর দীর্ঘশ্বাস ফেলে বলে, আকাশ ভাইয়া আসবো? সৌম্যর কণ্ঠ পেয়ে আকাশ চোখ মেলে তাকায়, বলে, এসো। এরপর আকাশ সোজা হয়ে বসে। কোলের উপর থেকে ল্যাপটপ বিছানার উপর রেখে দেয়। সৌম্য এগিয়ে এসে আকাশের সামনে বরাবর বেডের উপরে বসে। আকাশের পরনে একটি সাদা রঙের টি শার্ট। আকাশ ডান হাতের তার টি শার্ট একটু টেনে সামনে আনে। সৌম্যর দিকে চেয়ে ভ্রু কুচকে বলে, কোথাও যাচ্ছ নাকি? সৌম্য গলা ঝেড়ে বলে, আপনাকে তো বলেছিলাম আমার গ্রামে একটা বাড়ি বানাচ্ছি আমি, বাড়ি কমপ্লিট, তাই আজকে যাচ্ছি। আকাশ মাথা নেড়ে বলে, আচ্ছা সাবধানে যেও, আবার কবে আসবে? সৌম্য একটু চুপ থেকে বলে, আমি একেবারে যাচ্ছি ভাইয়া।
আকাশ ভ্রু কুঁচকে বলে, বুঝলাম না। একেবারে গেলে তোমার চাকরি কে করবে? চাকরি ছেড়ে দিয়েছি। আকাশ বিস্ময় দৃষ্টিতে তাকায়। ব্যাপারটা তার ঠিক হজম হচ্ছে না। মানুষ চাকরি পায় না, আর এ চাকরি পেয়ে সেই চাকরি আবার ছেড়ে দিয়ে কি সুন্দর করে বলছে চাকরি ছেড়ে দিয়েছি। আকাশ ভ্রু কুঁচকে বলে, এটা কেন করলি? সৌম্য মৃদু স্বরে বলে, ইরাবতীকে সময় দিতে পারছিলাম না তাই। আকাশ অবাক হয়ে বলে, তুমি কি পাগল? সৌম্য একটু হেসে বলে, আমার বড় ভাইয়ের মুখে শুনেছিলাম, ভালোবেসে পাগল উপাধি না পেলে সেই ভালোবাসার মূল্য কম হয়। আকাশ কিছু বলতে গিয়েও হেসে ফেলল। অতঃপর বলে, ভালো ভালো, চালিয়ে যাও। সৌম্য মৃদু স্বরে আবদার করে বলে, কয়েকদিন পর পরই বনুকে আমার বাড়িতে নিয়ে যাবেন আকাশ ভাইয়া। আকাশ বেড থেকে নেমে দু হাত প্যান্টের পকেটে রেখে হতাশ হয়ে বলে, আমার বউটাকে যা ভাই পাগল বানিয়েছ, ভাবছি দুদিনের মাথায় না আবার আমাকে আমার বউকে নিয়ে তার ভাইয়ের বাড়ি দই দেয়া লাগে। সৌম্য আকাশের কথা শুনে একটু হাসলো, বিছানা থেকে উঠে দাঁড়ালো, বাইরে বেরিয়ে যেতে যেতে বলে, নিয়ে যাবেন বনুকে, একটাই বউ আপনার। আকাশ ভ্রু কুঁচকে বলে, এমন ভাবে বলছো যেন তোমার 10-12টা বউ। সৌম্য দাঁড়িয়ে গেল, এগিয়ে এসে আকাশের সামনে দাঁড়ায়। আকাশের কথার উত্তর দিল না, তবে মলিন মুখে আকাশের দিকে তাকালো। আকাশ ভ্রু কুঁচকে চেয়ে আছে। সে তো মন খারাপ করার মতো কিছু বলেনি, তাহলে এই ছেলের কি হলো? মৃদু স্বরে বলে, কিছু বলবে? সৌম্য হঠাৎই আকাশকে জড়িয়ে ধরল। আকাশ তবদা খেয়ে যায়, এতটা আশা করেনি। সৌম্য বেশ কিছুক্ষণ চুপ থেকে আকাশকে জড়িয়ে রেখেই বলে, বনুকে গ্রামে রেখে আমি এই শহরে প্রথম এসেছিলাম আমার স্বপ্ন পূরণ করতে, আর তারপর গ্রামে ফিরে গিয়ে দেখেছিলাম বনু তার কণ্ঠস্বর হারিয়ে ফেলেছে। আর আজ ইরাবতীর স্বপ্ন পূরণের জন্য নতুন জীবন শুরু করতে গ্রামে যাচ্ছি। আমি শহরে ফিরে এসে আমার বনুকে যেমন রেখে যাচ্ছি তেমনই দেখতে চাই। আপনি আমার বনুকে একটুও কষ্ট দিবেন না আকাশ ভাইয়া। আপনার কাছে আমি আর কিচ্ছু চাই না, আপনি শুধু আমার বনুকে ভালো রাখবেন। কথাগুলো বলতে বলতে সৌম্যর গলা ধরে আসে। আকাশের চোখে মুখে বিস্ময় ঢোক গিলল। সে সত্যি সৌম্যর মতো ভাই দেখেনি। সে নিজেও বোধহয় 1000 বছর সাধনা করলেও সৌম্যর মতো এত পারফেক্ট ভাই হতে পারবে না। আকাশ ডান হাত সৌম্যর পিঠে রেখে মৃদু স্বরে বলে, বিলিভ মি সৌম্য, আমি সন্ধ্যা মালতীর জন্য নিজের জান কোরবান করতে 1 সেকেন্ডও ভাববো না। সৌম্য একটু হাসলো। আকাশকে ছেড়ে ঝাপসা চোখ জোড়া ডলে স্বাভাবিক করে নেয়। সৌম্য ভাইয়া চলে যাবে শুনে সেই তখন থেকে সন্ধ্যার চোখ শুধু ভিজেই যাচ্ছে। গত 1 বছর এমন কোনো দিন নেই সে সৌম্যকে দেখেনি, একদিন হলেও জড়িয়ে ধরেনি, এমন হয়নি। গত 2 মাস তার সৌম্য ভাইয়া নিয়ম করে এই বাসায় 2বার করে আসতো, তার সাথে দেখা করে যেত। এখন একেবারে গ্রামে চলে গেলে কতদিন পর পর দেখা হবে ভাবলেই সন্ধ্যার কান্না পাচ্ছে। এখান থেকে তাদের গ্রামে যেতে অনেক সময় লাগে, চাইলেই তো আর যাওয়া আসা করতে পারবে না। আর তার নিয়ম করে সৌম্য ভাইয়ার সাথে দেখাও হবে না। সন্ধ্যাকে এভাবে কাঁদতে দেখে ইরার ভীষণ খারাপ লাগছে। ইরা সন্ধ্যার পাশে থেকে উঠে দোতলায় উঠতে গেলে দেখলো সৌম্য নিচে নামছে, তাই ইরা দাঁড়িয়ে গেল। সৌম্য নিচে নেমে এলে ইরা মৃদু স্বরে বলে, সৌম্য, তুই ওই শহর ছেড়ে যাস না। সন্ধ্যা খুব কাঁদছে, আমার নিজেকে অনেক স্বার্থপর লাগছে। তাছাড়া সন্ধ্যা তো আমারই বোন, আমার খারাপ লাগছে ওর জন্য। সৌম্য দীর্ঘশ্বাস ফেলল। ইরার গালে হাত দিয়ে মৃদু স্বরে বলে, বনুকে বাঁচাতে গিয়ে তোকে মৃত্যুশয্যায় পাঠিয়েছিলাম, এবার না হয় বনুর থেকে একটুখানি দূরত্ব বাড়িয়ে আমার ইরাবতীকে একটি সুখের সংসার উপহার দিলাম। ইরার চোখের কোণে পানি জমে, মলিন গলায় বলে, আমার মনে হচ্ছে আমি তোর আর সন্ধ্যার মাঝে দূরত্ব। সৌম্য মাঝখান থেকে বলে, বাড়বে না দূরত্ব, মিলিয়ে নিস। আপাতত গ্রামীণ বউ হওয়ার হিসাব কষে নি, আমি বনুর সাথে কথা বলছি। কথাটা বলে সৌম্য ইরাকে পাশ কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। সন্ধ্যা তার ফোনে লিখেছিল, সৌম্য ভাইয়া, তুমি এই বাড়িতে না থাকলেও এই শহর ছেড়ে যেও না। লেখাটি সৌম্যকে দেখাতে চেয়েছিল সন্ধ্যা, কিন্তু ইরাকে বলা সৌম্যর কথা শুনে সন্ধ্যা দ্রুত লেখাটি কেটে দেয়, সৌম্যদের থেকে দূরে সরে দাঁড়ায়। তার মনে হচ্ছে সে তার সৌম্য ভাইকে ভালোবাসতে গিয়ে তার সৌম্য ভাইয়ার ভালোবাসা ইরা আপুর কথাই ভাবছে না। সন্ধ্যার নিজের কাছেই কেমন যেন ছোট লাগছে। পিছন থেকে সৌম্য ডাকে, বনু। ভাইয়ের কণ্ঠ পেয়ে সন্ধ্যা দ্রুত উল্টা ঘুরে দাঁড়ায়।
একটুও সময় নষ্ট না করে সৌম্যকে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে। সৌম্য সন্ধ্যাকে জড়িয়ে ধরে, তার খারাপ লাগছে। মৃদু স্বরে বলে, বুনু, আমি তোকে দেখিতে আসবো তো, কাঁদিস না, তাহলে আমি আর যেতে পারবো না। সন্ধ্যার সাথে সাথে মাথা তুলে তাকায় ভাইয়ার দিকে। সন্ধ্যা আবারও ও মনে হলো সে ভাইয়া আর ইরাপুর মাঝে বাধা হচ্ছে। সন্ধ্যা দ্রুত তার দু হাতে চোখের পানি মুছে নেয়, ইশারায় বোঝায় আর কাঁদবো না। তোমরা যাও, তুমি কিন্তু কয়েকদিন পর পরই আমাকে দেখতে আসবে সৌম্য ভাইয়া। সৌম্য সন্ধ্যার কপালে চুমু খেয়ে মৃদু স্বরে বলে, আসবো বুনু, তুই সব কাজ ঠিক মতো করবি, মন দিয়ে পড়বি, আর একদম কাঁদবি না, মনে থাকবে। সন্ধ্যার আবারও চোখ ভিজে যায়, তবে নিজেকে সামলে মাথা নেড়ে বোঝায় সে সব শুনবে। এরপর সৌম্য আসমানি নয়নের কাছে গেলে আসমানি নয়ন মৃদু হাসলেন। এবার আর তিনি মন খারাপ করেননি, বরং সৌম্যর কাজে বেশ অবাক হয়েছে, খুশিও হয়েছে। তার দুই ছেলে যেন তার মেয়েদের এভাবেই সারা জীবন ভালোবাসে, এটাই চায় তিনি। সৌম্যর গালে হাত রেখে মৃদু হেসে বলে, আমার ইরাকে ভালো রাখো আব্বা। সৌম্য আসমানি নয়নকে জড়িয়ে ধরে বলে, নিজের খেয়াল রাখবেন মা। আসমানি নয়ন দীর্ঘশ্বাস ফেললেন, তার ছেলে মেয়েদের জন্যই সে বাঁচে এখন। প্রিয় মানুষটা তো আর নেই, হারিয়ে গেছে, কথাটা ভেবে চোখের কোণ ভিজল। সৌম্য ইরার হাত ধরে বাসে ওঠে। ইরা সৌম্যর সামনে, ধীরে ধীরে বাসের পিছন দিকে এগিয়ে যাচ্ছে। রাত হলেও বাসের লাইট দেওয়া, একটি ছিটে বসা। সৌম্যর বয়সী এক লোক ইরার কোমরের দিকে হাত বাড়িয়ে দিলে সৌম্য খপ করে লোকটির হাত ধরে। লোকটি থতমত খেয়ে তাকায় সৌম্যর দিকে। সৌম্য লোকটির হাত মুষ্ট ধরে রেখে লোকটির দিকে চেয়ে ঠান্ডা গলায় বলে, এটা আমার বউ ভাই, আপনার বউ হয়তো বাড়িতে। কথাটা বলে সৌম্য বাসের কন্ট্রাক্টরের উদ্দেশ্যে বলে, ভাইজান, এই ভদ্রলোকের বউ পিপাসা পেয়েছে, এর বউয়ের জন্য ও একটা টিকিট কাটুন, নয়তো একে বউয়ের কাছে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। লোকটি হাত ছাড়িয়ে নিতে চাইল, মনে হচ্ছে তার হাত ভেঙে যাবে। সাথে সবার মধ্যে এভাবে বলায় লোকটি প্রচন্ড লজ্জাও পেল। ইরা এগিয়ে এসে সৌম্যর হাত টেনে বলে, সৌম্য ছেড়ে দে, এদিকে আয়। সৌম্য লোকটির হাত ঝাড়া দিয়ে ছেড়ে দেয়। ফোঁস করে শ্বাস ফেলে ইরাকে নিয়ে গিয়ে সিটে বসে। ঠান্ডা মেজাজটা পুরো গরম করে দিয়েছে। ইরা মৃদুস্বরে বলে, ঝামেলা করছিলে কেন? ওই লোকটা যদি খারাপ হয়? সৌম্য ইরার দিকে তাকালো, বেশ কিছুক্ষণ চেয়ে রইল। এর মধ্যে বাসও ছেড়ে দিয়েছে। ইরা সৌম্যকে নিজের দিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে বলে, কি? সৌম্য মৃদু হেসে বলে, তুই অনেক সুন্দর ইরাবতী। ইরা কি বলবে বুঝলো না। সে বলল একটা, সৌম্য বলছে আরেকটা। ইরা ঘাড় ফিরিয়ে বাসের জানালার দিকে তাকালো। ঠান্ডা বাতাসে সে মুখে ধাক্কা খায়। লাইফে ফার্স্ট টাইম বাসে চড়ল সে, তাও আবার তার ভালোবাসার মানুষটার সাথে। ইরার মুখে হাসি ফুটল। বাসের লাইট ইতোমধ্যে অফ করে দিয়েছে। ইরা ঘাড় ঘুরিয়ে সৌম্যর দিকে তাকালো। অন্ধকারে তেমন দেখতে পেল না। ডান হাতে সৌম্যর ডান হাত জড়িয়ে ধরে। সৌম্যর বাহুতে মাথা ঠেকিয়ে মৃদু স্বরে বলে, আমি তোকে অনেক ভালোবাসি সৌম্য। সৌম্য মৃদু হেসে হিজাবের উপরে ইরার মাথায় একটা চুমু খায়। ইরা যদিও বুঝলো না, তবে তার মুখে হাসি লেপ্টে। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। সৌম্য বেরিয়ে যাওয়ার পরপর আকাশ অফিসে গিয়েছিল। সন্ধ্যার জন্যই দ্রুত ফিরেছে। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলে দেখলো সন্ধ্যা বিছানায় এক কোণায় বসে আছে, দু হাঁটু ভাঁজ করে, হাঁটুতে মুখ গুজে রেখেছে। আকাশ কিছুক্ষণ দাঁড়িয়ে দেখলো সন্ধ্যাকে, বুঝলো বোধহয়, আর সময় নষ্ট না করে এগিয়ে গিয়ে সন্ধ্যাকে টেনে সোজা করে বসালো। দেখলো সন্ধ্যা কেঁদে কেটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আকাশ বিস্ময় দৃষ্টিতে চেয়ে রইল সন্ধ্যার দিকে। সন্ধ্যা চোখ খুলে আকাশকে দেখে আবারও চোখ বুজে নিয়েছে। আকাশ মনে মনে ভাবছে, সন্ধ্যার চোখের এক ফোঁটা পানি তার জন্য হলে আজ সে খুশিতে লুঙ্গি প্লাজো স্কার্ট সব ডান্স দিত। কিন্তু আফসোস, এইসব চোখের পানি শুধু তার বউয়ের ভাইয়ের জন্য। আকাশ হতাশার নিঃশ্বাস ফেলে সন্ধ্যাকে জড়িয়ে নিয়ে শুয়ে পড়ে। সন্ধ্যা প্রথম অবাক হলেও পরে কিছু বলল না, চোখ বুজেই রইল। আকাশ সন্ধ্যাকে জড়িয়ে রেখে মাথা উঁচু করে সন্ধ্যার দিকে চেয়ে আছে। কি বলা যায় সেটাই ভাবছে। বন্ধ চোখের পাথা বেয়ে এখনো জল গড়াচ্ছে। আকাশ কিছু একটা ভেবে সন্ধ্যার ডান গালে চুমু খায়, এরপর বাম গালে, এরপর কপালে, এরপর থুতনিতে, এরপর নাকের ডগায়। এভাবে সন্ধ্যার সারা মুখে একটানা চুমু খেতে থাকে। 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট, এভাবে পুরো 10 মিনিট পেরিয়ে যাওয়ার পরও আকাশকে থামতে না দেখে সন্ধ্যা বিরক্ত চোখে
তাকায় আকাশের দিকে। মনে হচ্ছে সন্ধ্যা কোনো ছোট বাচ্চা। আকাশ সন্ধ্যার দৃষ্টি পাত্তা দিল না। সে সন্ধ্যার মুখে চুমো আঁকতে ব্যস্ত। সন্ধ্যা না পেরে তার ডান হাত আকাশের ঠোঁটে চেপে ধরে। আকাশ সন্ধ্যার হাত তার ঠোঁট থেকে ছাড়িয়ে নিয়ে আবারও সন্ধ্যার মুখে একটানা চুমো খায়। সন্ধ্যা এবার রেগে বাঁ হাতে আকাশের দাড়ি মুঠো করে টেনে ধরে। আকাশ মুখ কুঁচকে মৃদু আর্তনাদ করে ওঠে। আহ, লাগছে, ছাড়ো বউ। সন্ধ্যা আরও জোরে টেনে ধরল। রেগে তাকায় আকাশের দিকে। কখন থেকে তাকে বিরক্ত করছে। সে তার ভাইয়ের জন্য কান্না করছে, কোথায় এই লোকটা এসে তাকে দুটো সান্ত্বনার কথা বলবে তা না করে তার মুখে চুমু খেতে খেতে তার মুখটা ভর্তা বানিয়ে ফেললো।